আজকের মুভির গল্পতে আপনি দেখবেন কিভাবে পৃথিবীর ৭৫% ধ্বংস হয়ে যাওয়ার পরও মানুষ নিজেদের জীবন বাঁচিয়ে রাখার জন্য পুরো ৫টা বছর মাটির নিচে বাংকারের মধ্যেই কাটিয়ে দেয়। আজকের মুভি গ্রিনল্যান্ড 2 মাইগ্রেশন। একটা ধূমকেতু আছড়ে পড়াতে পৃথিবীর ৭৫% ধ্বংস হয়ে গেছে এবং বেঁচে থাকা ২৫% মানুষ গত ৫ বছর ধরে এই পৃথিবীতে সার্ভাইভ করে যাচ্ছে। তারা এই ৫ বছরে একটা জিনিস লক্ষ্য করেছে, যে ধূমকেতু তাদের পৃথিবীর ওপর আছড়ে পড়েছিল, যার নাম ক্লার্ক, সেটা ঠিক আগের মতনই রয়েছে এবং সময়ের সাথে সাথে সেই ধূমকেতুর কিছু ছোট ছোট অংশ মাঝে মাঝে পৃথিবীতে আছড়ে পড়ে এবং আবারও ধ্বংসলীলা চালায়। রেডিয়েশনের কারণে বেশিরভাগ জায়গা নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু জায়গা এমন রয়েছে যেখানে কোনো প্রভাব দেখা যায়নি। এই রেডিয়েশন থেকে বাঁচার জন্য মানুষ বাংকারে বসবাস শুরু করে দিয়েছে। এদের মধ্যে একজন জন গ্যারিটি, যে মুখে মাস্ক লাগিয়ে বাইরে বের হয় কিছু খাবারের সন্ধানে। সে দেখতে পায় বাইরে আরও একটা নতুন আগ্নেয়গিরি তৈরি হয়েছে। এরপর সমুদ্র সৈকতে চলে যায় এবং সেখানে পাড়ে ভাসতে থাকা একটা লাইভ বোটের ভিতরে ঢুকে পড়ে। যখন সে সেখানে কিছু খুঁজে পায় না, তারপর সে একটা পুরনো জাহাজের দিকে এগিয়ে যায়, ভিতরে ঢোকে এবং সে সেই জাহাজের ক্রু মেম্বারদের মৃত শরীর দেখতে পায়। এবং তখনই তার ফোনে তার বন্ধু তাকে সতর্ক করে তাকে দ্রুততার সাথে বাংকারে ফিরে আসতে হবে, কারণ সেই ঝড় তার দিকে এগিয়ে আসছে। জন এক মুহূর্ত দেরি না করে সে জাহাজ থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে দেয় এবং তখনই সে তার পেছনে সেই ভয়ানক ঝড় এবং বজ্রবিদ্যুৎ দেখতে পায়। সে কোনো রকমে বাংকারে পৌঁছায় এবং তখনই সেখানে একটা খবর শুনতে পায়। আর খবরটা হলো বুখারেস্ট আর রোমানিয়া, এই দুটো শহর ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গেছে। সেখানকার মানুষ সেখানে আটকে রয়েছে। এই বাংকারে যারা বসবাস করছে তাদেরকে ফেমা থেকে 2 বছর সময় দিয়েছিল সবকিছু ঠিক করার জন্য, কিন্তু 5 বছর হয়ে গেছে এবং তারা এখনো কিছুই করতে পারেনি। তাদের বিশ্বাস 1 বছরের মধ্যে তারা এই বাংকার থেকে বাইরে গিয়ে নতুন গাছ লাগাতে পারবে। এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ এটাও মনে করে ধূমকেতুর কারণে যে ক্রেটারটা তৈরি হয়েছে তার মধ্যে রেডিয়েশন কম, তাই সেটাই হবে সবচেয়ে সুরক্ষিত জায়গা। কিন্তু সেটা রয়েছে ফ্রান্সের দক্ষিণে এবং এখন চারিদিকে ছোটখাটো যুদ্ধ চলছে, তাই সেখানে যাওয়া প্রায় অসম্ভব। এই বাংকারে প্রত্যেকটা মানুষ দীর্ঘদিন ধরে মাটির নিচে বাংকারে থাকতে থাকতে তারা ট্রমায় চলে গেছে এবং প্রত্যেকের আলাদা আলাদা থেরাপিস্ট রয়েছে। এখন এই আলোচনার মধ্যে হঠাৎই তাদের বাংকারটা নড়ে ওঠে। জনের স্ত্রী অ্যালিসন তাদেরকে বোঝায় টেকটনিক প্লেট আরও একবার তাদের স্থান পরিবর্তন করেছে, আর এই কারণেই এরকম কম্পন সৃষ্টি হচ্ছে। অ্যালিসন প্রত্যেককে বলে তারা বাইরে থেকে একটা সিগন্যাল পেয়েছিল এবং সেই সিগন্যাল নিশ্চয়ই একদল মানুষ পাঠিয়েছিল যারা তাদের মতোই আটকে রয়েছে। সে প্ল্যান করে তাদেরকে রেস্কিউ করার, কিন্তু তার এই প্ল্যানে প্রত্যেকে রাজি হয় না, কারণ এই বাংকারে তাদেরই খাবার নেই এবং তার মধ্যে বাইরে থেকে যদি কেউ এখানে আসে তবে খাবারের সংকট আরও বেড়ে যাবে। অ্যালিসন তখন ভোটিং করে এবং বেশিরভাগ মানুষ রেস্কিউ করার জন্য অ্যালিসনকে ভোট দেয়। এক সন্ধ্যায় তারা বাংকারের মধ্যে একটা পার্টির আয়োজন করে এবং সেখানে জন আর অ্যালিসন ডান্স করে। পরের দিন অ্যালিসন প্ল্যান মতো একটা টিম রেস্কিউ করার জন্য বাইরে পাঠিয়ে দেয় এবং তখনই ঘটে একটা বিপদ। ঠিক আগের মতোই ভূমিকম্প শুরু হয়ে যায় এবং এবার তীব্রতা অনেক বেশি থাকে। বাইরে মাটি ফেটে যায়, তাদের বাংকার ভেঙে পড়তে শুরু করে, মানুষ পালাতে শুরু করে, কিন্তু বেশিরভাগ মানুষ সেখানেই চাপা পড়ে মরে যায়। জন সবার প্রথমে তার ফ্যামিলিকে এক জায়গায় করে, তার স্ত্রী এবং তার ছেলে নাথানকে মাস্ক পরিয়ে দেয় এবং তারপর তারা বাংকার থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে তারা দেখতে পায় তাদের মতো অনেকেই এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করেছে। তারা প্রত্যেকে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যায়, যেখানে লাইফ বোটগুলো ভাসছিল। সামনে থাকা লাইফ বোটের মধ্যে যে যেমন পারে ঢুকে পড়ে এবং এতে জনের ফ্যামিলি সেই বোটে আর উঠতে পারে না। জন তার পরিবারকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং তার বিশ্বাস সামনে এরকম বোট আরও রয়েছে। কিছুটা যেতেই তারা একটা বোট দেখতে পায় যেখানে কম মানুষ উঠেছিল। তারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা বোট চালু করে সামনের দিকে এগিয়ে যায়। সমুদ্রের ঢেউয়ের কারণে ভেতরে যে কজন ছিল তারা উল্টে পাল্টে যায়। কিছুক্ষণ বাদে সেই ঝড় থেমে যায় এবং বোটের ভিতরে থাকা মানুষগুলো প্ল্যান বানাতে শুরু করে তারা এখন কোথায় যাবে। কাছাকাছি বলতে আইসল্যান্ড, এবং তখন অ্যালিসন তাদেরকে বলে আইসল্যান্ডও ধ্বংস হয়ে গেছে, তাদের কাছে মাত্র 1 সপ্তাহের খাবার রয়েছে। তাই তারা ডিসাইড করে দক্ষিণ পশ্চিম বরাবর এগিয়ে যাবে যাতে তারা ইংল্যান্ডে পৌঁছাতে পারে। মাঝপথে তাদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং তখন গিয়ে জন সেটা ঠিক করে এবং আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। রাত হলে নাথান খোলা আকাশ এবং তার মধ্যে তারা দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। একটার সময় হঠাৎ করে তাদের লাইফ বোট কিছু একটার সাথে ধাক্কা খায়। জন বাইরে বের হয় এবং দেখে সকাল হয়ে গেছে, তারা ইংল্যান্ডে চলে এসছে।
এবং তারা যখন এটা বোঝার চেষ্টা করে যে তাদের এই বোটটা কিসের সাথে ধাক্কা খেয়েছে, তখন তারা অবাক হয়ে যায়। তারা দেখতে পায় এখানে প্রত্যেকটা বিল্ডিং জলে ডুবে গেছে এবং সেই বিল্ডিংয়ের মাথায় তাদের বোট ধাক্কা খেয়েছে। তারা একটা বইটার সাহায্যে সেই বিল্ডিংয়ের মাথা থেকে তাদের বোটটা বের করে নিয়ে আসে এবং তারপর সামনের দিকে এগোয়। সামনে একটা রাস্তা দেখতে পায়। তারা বোটটা সেই দিকে নিয়ে যায়। প্রত্যেকে লাইফ বোট থেকে বের হয় এবং দেখে এখানে জনবসতি একদম শূন্য। তখন গিয়ে নাথান কিছু মানুষকে দেখতে পায়। কাছে যেতেই তারা বুঝতে পারে এখানে যে মানুষগুলো রয়েছে তারা খুবই খারাপভাবে জীবন কাটাচ্ছে। তারা প্রতিবাদ করে এবং বলতে থাকে প্রত্যেকটা পলিটিশিয়ান যারা তাদের লিডার বলে দাবি করেছিল তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সুরক্ষিত জায়গায় লুকিয়ে পড়েছে। নাথান অবাক হয় এটা দেখে যে বাইরে রেডিয়েশন থাকা সত্ত্বেও তারা বাইরে জীবন কাটাচ্ছে এবং এটা তার কাছে অসম্ভব লাগে। তখনই তারা দূরে আরও কিছু মানুষকে দেখতে পায় যাদেরকে একদল গার্ড তাদের ব্যাজ দেখে তাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছিল। তাদের শর্ত একটাই ছিল, যাদের ব্যাজ নেই তাদেরকে কোথাও নিয়ে যাওয়া হবে না। জন তার পুরো পরিবার এবং তার সাথে থাকা মানুষগুলোকে নিয়ে সেই অফিসারের দিকে এগিয়ে যায় এবং তাদের ব্যাজগুলো দেখায়, কিন্তু বাকি মানুষগুলো ব্যাজ দেখাতে পারে না। তখন গিয়ে গার্ড তাকে বোঝায় তাদেরকে ভেতরে যেতে দেওয়া হবে না। জন যখন তাদেরকেও সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন গার্ড গুলি চালিয়ে একজনকে মেরে ফেলে। ঠিক তখনই আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। তারা দেখতে পায় সেই ঝড় এবং বজ্রবিদ্যুৎ আবারও তাদের দিকে এগিয়ে আসছে। জনের কাছে আর কোনো রাস্তা নেই। সেই মানুষগুলোকে রেখে তার পুরো পরিবারকে নিয়ে ভেতরে চলে যায়। সে একটা গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে এবং তার হাতের ঘড়ির বদলে তাদেরকে লন্ডনে নিয়ে যাওয়ার ডিল করে। ড্রাইভার তাদেরকে বলে এখানকার মানুষ খুব হিংস্র হয়ে গেছে। তারা খাবারের জন্য মানুষকেও মেরে ফেলে এবং রেডিয়েশনের ঝড় যখন তখন যেখান থেকে খুশি আসতে পারে। ঘূর্ণিঝড় মানুষকে সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারে এবং যদি কোনো মানুষ বেঁচে যায় তবে সে ধীরে ধীরে কষ্ট পেতে পেতে মরে যাবে। কিছুক্ষণ পর ড্রাইভার জঙ্গলের কাছে তার গাড়িটা থামায়। এই ড্রাইভারের নাম অবি। সে জনকে জানায় সে ইংল্যান্ডে এসেছিল ঠিক 12 বছর আগে। সে নাইজেরিয়ায় থাকত এবং তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে ইংল্যান্ডে যাবে এবং এখন পরিস্থিতি খারাপ হয়ে গেছে, কিন্তু তবুও তার এই জায়গাটা ভালো লাগে। জন তাকে জিজ্ঞেস করে কিছু মানুষ ফ্রান্সে যাচ্ছে, এটা কতটা সত্যি? তখন গিয়ে অবি তাকে বলে ফ্রান্সের অবস্থা ইংল্যান্ডের থেকে অনেক বেশি খারাপ। কিছু সময় বাদে নাথান যখন এখানে আসে ঠিক তখনই জন দেখতে পায় দূর থেকে প্রচুর উল্কাপিণ্ড তাদের দিকে ধেয়ে আসছে। সে তার পুরো ফ্যামিলিকে এই জঙ্গলের গাছ আঁকড়ে ধরে থাকতে বলে এবং দেখতে পায় সেই উল্কাপিণ্ডগুলো তাদের মাথার ওপর দিয়ে গাছের ওপরের অংশ ভেঙে চুরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং একইভাবে তারা দেখতে পায় সেই ড্রাইভার যে তাদেরকে এখানে নিয়ে এসেছিল সে গাড়িতে উঠতে যায় এবং তখনই একটা উল্কাপিণ্ডের কারণে গাড়ি সমেত সে পুড়ে ছাই হয়ে যায়। এরপর তারা লন্ডনে পৌঁছায় এবং একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে প্রবেশ করে এবং সেখানে তাদের পরিচিত একজন মহিলা ম্যাক তাদেরকে তার বাংকারে আশ্রয় দেয়। এই মহিলা বাংকারের মধ্যে কিছু রোগীর ট্রিটমেন্ট করছিল। এই রোগীগুলোর মধ্যে কারো অ্যালজাইমার এবং কারো হার্টের সমস্যা রয়েছে। সেই ধূমকেতু আছে পড়ার পর থেকে এরা কেউ জানে না তাদের পরিবারের সাথে কি হয়েছে এবং যখন সরকার থেকে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছিল এবং ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তখন থেকেই এই মহিলা এদের ট্রিটমেন্ট করে যাচ্ছে। এরপর এই মহিলা এদের জন্য ড্রিঙ্ক করার ব্যবস্থা করে, যা দেখে জন খুব খুশি হয়ে যায়। তার মতে এই সব কিছুই তার ধারণার বাইরে। রাত হতেই জনের মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়, তার কাশি হয় এবং অ্যালিসন যখন তার কাছে যায় সে তাকে বলে হয়তো রেডিয়েশনের কারণে তার শরীর অসুস্থ হয়ে গেছে। অ্যালিসন তখন সত্যিটা তাকে বলতে বলে। তখন জন তাকে বোঝায় ডাক্তার বলেছিল 6 সপ্তাহ আগে সিমটম দেখা দেয়, যেমন মুখ থেকে রক্ত, কাশি, আর এটা এমন একটা রোগ যেটার কোনো ট্রিটমেন্ট নেই, তাই তাকে মরতেই হবে। এই সব কিছু শোনার পর অ্যালিসন কাঁদতে শুরু করে এবং সে তাকে বলে সে এই বাংকারেই থাকবে এবং সে তার শেষ সময়টুকু একসাথেই কাটাতে চায়। কিন্তু জন তেমনটা চায় না। সে এখানে মরতে চায় না এবং সে এত দূর এসছে শুধুমাত্র এখানে আটকে যাওয়ার জন্য নয়, বরং সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য। তার বিশ্বাস তারা যদি সেই গর্তে যায় যেই গর্ত ধূমকেতুর কারণে সৃষ্টি হয়েছিল, হয়তো সেখানে তারা সুরক্ষিত জায়গা পেয়ে যাবে এবং তারা নতুন করে তাদের জীবন শুরু করতে পারবে। পরের দিন সকালে জন এই মেক নামের মহিলার কাছ থেকে একটা গাড়ি নেয় এবং সেই মহিলা তাকে একটা বন্দুক দেয় এবং সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য অ্যাড্রেস বলে দেয়। জন তাদের যাত্রা শুরু করে এবং রাত হতেই তারা গাড়িতে বসেই একটা গেম খেলার পরিকল্পনা করে এবং তখনই ঘটে একটা অদ্ভুত ঘটনা। তাদের গাড়ির জানালা ভেঙে একটা গুলি ভেতরে ছুটে আসে এবং তাদের গাড়িতে থাকা চেসি নামের মেয়েটা সেই গুলির আঘাতেই মরে যায়। গাড়ি থামাতেই একটা মানুষের গলা ভেসে আসে। সে চিৎকার করে বলে
তোমরা কোথায় যাচ্ছ? জন সেই মহিলার দেওয়া বন্দুক ব্যবহার করে তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। জনের বন্দুকে গুলি শেষ হয়ে গেলে অ্যালিসন অন্য একটা বন্দুক দিয়ে সেই ব্যক্তিকে মেরে ফেলে। এরপর তারা গাড়ি করে আবারও তাদের যাত্রা শুরু করে। সকাল হতেই সবার প্রথমে তারা চেসির মৃতদেহটা মাটি চাপা দিয়ে দেয়। এরপর তারা গাড়ি চালিয়ে আবারও তাদের যাত্রা শুরু করে এবং তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে রাস্তা শেষ হয়ে গেছে এবং এই জায়গাটা আগে ইংলিশ চ্যানেল ছিল, কিন্তু এখন সবকিছু পাল্টে গেছে। এখন এখানে এক ফোঁটাও জল নেই, পুরো মরুভূমি হয়ে গেছে। তারা সামনে এগোয় এবং সামনে দেখতে পায় একটা গিরিখাত। এটা পার করার জন্য মানুষ দড়ি দিয়ে একটা ব্রিজের মতো তৈরি করেছে। জন এবং তার ফ্যামিলি সেই ব্রিজ পার করতে শুরু করে, কিন্তু তখনই এক তীব্র বাতাস এই দড়ির ব্রিজটাকে বাঁকিয়ে দেয় এবং তারা মৃত্যুর হাত থেকে কোনো রকমে বাঁচে এবং অন্য পারে চলে যায়। কিন্তু সমস্যা হলো সামনে আরও একটা ব্রিজ, যেটা একটা মই দিয়ে বানানো এবং এটাও তাদেরকে পার করতে হবে। তারা সেই মই বরাবর এগিয়ে যায় এবং এবারও ঠিক আগের মতোই ঝড় তৈরি হয় এবং পাশের মইটা নিচে পড়ে যায়। এমন অবস্থায় নাথান মইতে কোনো রকমে ঝুলে থাকে। জন এবং অ্যালিসন তাকে ধরে রাখে। জন দেখতে পায় মইটা যেই উঁচু পাহাড়ের মধ্যে রয়েছে সেই পাহাড়ের অর্ধেক অংশ ভেঙে পড়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই পুরোটাই ভেঙে পড়বে এবং তাদের মইটাও নিচে ভেঙে পড়বে। তারা দ্রুততার সাথে সামনে এগোয় এবং ফাইনালি তারা সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। কিছুটা সামনে হাঁটার পর তারা আবারও একটা খোলা মাঠের মতো জায়গায় পৌঁছায় এবং তারা বুঝে উঠতে পারে না এখানে আগে কি ছিল। ঠিক তখনই পিছন থেকে একজন ব্যক্তি তাদের দিকে বন্দুক নিয়ে এগিয়ে আসে। বন্দুক হাতে মানুষটি তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কারা এবং তোমরা এখানে কি করছো? জন তাদেরকে পরিচয় দেয় এবং জানায় ধূমকেতুর কারণে যেই বিশাল গর্তটা তৈরি হয়েছে সেই গর্তটাই তারা খুঁজছে, তারা সেখানে যেতে চায়। তখন গিয়ে বন্দুক হাতে মানুষটি তার বন্দুক নিচে নামায় এবং তার পরিচয় দেয়। সে বলে তার নাম হলো ডেনিস। ডেনিস তার গাড়ি করে এদেরকে নিয়ে যায় ফ্রান্সের উত্তরের একটা বাংকারে ঢোকার পর এই ব্যক্তি তাদেরকে দেখায় সে এখানে কি কাজ করে। সেখানে একটা গাড়ি তৈরি করেছে এবং সেটা সৌরশক্তি দিয়ে চলে। এরপর ডেনিস তার ফ্যামিলির সাথে পরিচয় করায়। তার ফ্যামিলি বলতে তার স্ত্রী এবং তার একটা মেয়ের সন্তান ক্যামিল। রেডিয়েশনের কারণে তার স্ত্রী পায়ে হাঁটতে পারে না এবং সে সবসময় হুইল চেয়ারে বসে থাকে। ড্যানিস এরপর এদের জন্য খাবারের ব্যবস্থা করে এবং প্রত্যেকে এক টেবিলে বসে একসাথে খাবার খায়। পরের দিন সকাল হতেই ড্যানিস জনকে একটা ম্যাপ দেখায় এবং বোঝায় কোন রাস্তা দিয়ে গেলে সবচেয়ে সহজে এবং সুরক্ষিতভাবে ক্রেটরে পৌঁছাতে পারবে। সে বলে এই রাস্তা তাকে অনেকগুলো পাহাড় পার করতে হবে। প্রথম পাহাড় পার করার পর তার দেখা হবে ক্যাপ্টেন জেনেটের সাথে। ড্যানিস জনকে একটা ফটো দেয় এবং বলে সে যেন ক্যাপ্টেন জেনেটকে এই ফটোটা দিয়ে দেয়, তবে সে বুঝতে পারবে আমি তোমাকে পাঠিয়েছি। ড্যানিস সবশেষে তাকে বলে সে নিজেও জানে না সেই ক্রেটারের মধ্যে কি আছে, কিন্তু তারও একই বিশ্বাস সেখানে মানুষের বসবাস করার মতো ভালো কিছু অবশ্যই আছে এবং নতুন জনবসতি সেখান থেকে শুরু হবে। সে জনকে বলে সে যেন তার ফ্যামিলির সাথে তার মেয়ে কেমিলকেও নিয়ে যায় এবং এটা তার রিকোয়েস্ট। এমনটা বলার পর তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এই কথা পাশে দাঁড়িয়ে থাকা অ্যালিসন শুনে ফেলে এবং সে ড্যানিশকে বলে তারা অবশ্যই তার মেয়েকে নিয়ে যাবে এবং সঠিক জায়গায় পৌঁছে দেবে। ক্যামিল শেষবারের মতো তার মায়ের সাথে কথা বলে নেয় এবং এরপর জনের সাথে গাড়িতে করে ক্রেটারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। মাঝ রাস্তায় জন গাড়ি থামাতে বাধ্য হয়। একদল সোলজার হাতে বন্দুক নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। ক্যামিল তাদেরকে বলে তারা অফিসার জেনেটকে খুঁজছে এবং তারা ক্রেটরে যেতে চায়। সেই সোলজারদের মধ্যে একজন তাদেরকে বলে সেখানে যেতে হলে তাদেরকে ওয়ারজোন পার করতে হবে এবং তোমরা সেখানে কখনোই যেতে পারবে না। জন তখন বলে তুমি যদি সাহায্য করো তবে অবশ্যই আমরা পার করতে পারবো। সোলজার এমন কথা শোনার পর অফিসার জেনেটকে কল করে। এরপর রাত হলে এই সোলজার তাদেরকে ওয়ারজোনের ঠিক কাছাকাছি নিয়ে দাঁড় করায়। সামনে প্রচুর গুলি চলছিল এবং এই সোলজার তাদেরকে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে নিয়ে যায়। তারা চোখের সামনে সৈন্যদেরকে আগুনে পুড়ে গুলির আঘাতে বোমের আঘাতে মরতে দেখে এবং এরপর সেই সোলজার তাদেরকে দেখিয়ে দেয় কোন এরিয়াতে অফিসার জেনেট কাজ করছে। তারা হাঁটতে হাঁটতে একটি ক্যাম্পের কাছে পৌঁছায়। সেখানে থাকা একজন অফিসারকে তারা এই ফটোটা দেখায় এবং বলে ড্যানিস নামের এক ব্যক্তি তাদেরকে এই ফটোটা দিয়েছে এবং বলেছে কমান্ডার জেনেটকে দেখাতে এবং তবেই সেই ব্যক্তি তাদেরকে ক্রেটারে নিয়ে যাবে। সেই অফিসার তাদেরকে একটা মৃত শরীরের কাছে নিয়ে যায় এবং বলে এটাই হলো কমান্ডার জেনেট। এরপর অফিসার তাদেরকে বলে সে এর বেশি আর কোনো হেল্প করতে পারবে না, তাই তারা যেন এখান থেকে চলে যায়। জন তাকে রিকোয়েস্ট করে, সে বোঝায় সে অনেক রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তাই তারা যেন যে করেই হোক তাদেরকে ক্রেটারের কাছে পৌঁছে দেয়। সে আর কিছু চায় না
এবং সবশেষে এটাই বলে সে খুব বেশি দিন বাঁচবে না। সোলজার এমন কথা শুনে তাকে একটা বাসের সম্পর্কে বলে, যেই বাস মানুষকে ক্রেটার পর্যন্ত নিয়ে যায়। জন এবং তার পুরো ফ্যামিলি সেই বাসে উঠে পড়ে, কিন্তু কিছু দূর যেতেই সেই বাসের ওপর বেশ কিছু মানুষ গুলি ফায়ার করতে শুরু করে দেয়। ড্রাইভার যাত্রীদেরকে বাসের মধ্যে চুপচাপ বসে থাকতে বলে এবং তারপর সে একটা বন্দুক নিয়ে বাইরে বের হয় এবং সেই মানুষগুলোর সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু একা সে বেশিক্ষণ লড়াই করতে পারে না, সেই মানুষগুলো তাকে মেরে ফেলে এবং তারপর তারা বাসের মধ্যে চলে আসে। প্রত্যেকটা যাত্রীকে বাইরে বের হতে বলে, প্রত্যেককে বেরিয়ে যায় এবং জন বাসের মধ্যে থেকে যায়। সে তাদের সাথে লড়াই করে এবং তাদের একজনকে মেরে ফেলে। এইসব দেখে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বাকিদেরকেও চেপে ধরে এবং তাদেরকেও মারতে শুরু করে দেয়। কিন্তু এই মারপিটের মধ্যে জনের পেটে একটা গুলি লেগে যায়, সে আহত হয়ে যায়। এরপর অ্যালিসন বাস চালিয়ে প্রত্যেককে সামনে এগিয়ে নিয়ে যায়। একটা সময় রাস্তা ফুরিয়ে যায় এবং তারা বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যায়। সামনে বিশাল বড় পাহাড় ছিল এবং তারা আস্তে আস্তে সেই পাহাড়ের দিকে এগোতে শুরু করে। তারা যখন পাহাড়ের একদম ওপরে পৌঁছায় এবং তখনই অন্য পাশে সেই বিশাল ক্রেটর দেখতে পায়। তারা লক্ষ্য করে ধূমকেতু আঁচড়ে পড়ার ফলে এখানে বিশাল বড় গর্ত তৈরি হয়েছে এবং সেই গর্তের মধ্যেই তারা কিছু জনবসতি দেখতে পায়। এতে তাদের মন খুশিতে ভরে ওঠে। অ্যালিসন প্ল্যান করে সেখানে গিয়ে সবার প্রথমে সে জনকে সুস্থ করে তুলবে, কিন্তু তখনই জন মাটিতে শুয়ে পড়ে এবং তারপর তার মৃত্যু হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানান আপনার কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।